অবজেক্টিভ বাস্তব কি প্রতিশ্রুতি জনগণের কাছে দিচ্ছে বিএনপি, সেটার খুব বাস্তবধর্মী। এটা কোনো আরব্য উপন্যাসের মহাকাব্যের মতো নয়, বরং যেটা অঙ্গীকার করা দরকার, যেটা মানব কল্যাণের পক্ষে, দেশের জনগণের পক্ষে, যেটা বাস্তবায়ন করা সম্ভব, যেটি আমাদের সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যেটি সম্পাদন করা সম্ভব, সে কথাগুলি যেগুলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, সেগুলো নিয়েই এখানে আলোচিত হবে। এখানে বাগড়ম্বর কথার কোনো সুযোগ নেই। এর আগে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে দেখেছি, ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপ নিয়ে যারা 15.5 বছর এই দেশে রক্ত ঝরিয়ে যে শাসন করেছেন, তাদের কথাও আমরা শুনেছি। ঘরে ঘরে চাকরি দেবেন, বিনামূল্যে সার দেবেন, কত কথা শুনেছি। অতিশয়োক্তি এবং বাগড়ম্বরমূলক কথা যে কিছু বাস্তবায়ন হয় না, বরং যেখান থেকে টাকা চুরি করা যায়, হরিলুট করা যায়, ব্যাংকের টাকা নিজের পকেটে ঢোকানো যায়, আমরা সেই অর্থনীতির একটা উৎসব আমরা দেখেছি, সেই লুটেরা অর্থনীতির আমরা উৎসব দেখেছি। কিন্তু যেটা বাস্তবায়নযোগ্য, যেটা জনগণের জন্য ইমিডিয়েট করণীয়, মানুষের আহার এবং ক্ষুধাকে নিবৃত করতে পারে, সেই কর্মসূচির কথাই বারবার বলেছেন জনাব তারেক রহমান। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, শিক্ষার ক্ষেত্রে আমাদের কি কি দৃষ্টিভঙ্গি থাকবে, আমরা কি কি নীতি আমরা বাস্তবায়ন করব, আমরা ফার্মার্স কার্ডে কৃষকদেরকে আমরা কিভাবে তারা ঋণ দিতে পারে সহজ শর্তে, এবং সরকারি যে ভর্তুকিগুলো, যেগুলো দুর্নীতি এবং মধ্যস্বত্বভোগীদেরকে এক পাশে সরিয়ে সরাসরি ভুক্তভোগীরা যাতে সেটি পায়, সেই পরিকল্পনার কথা আমাদের নেতৃবৃন্দ এখানে বলবেন, এবং তারা এই কথাগুলি বলেছেন। আমাদের স্পোর্টসের ক্ষেত্রে আমাদের ধর্মীয় যারা নেতা আছেন, ইমাম এবং মুয়াজ্জিনরা, তারা কিভাবে প্রণোদনা পাবে ইত্যাদি বিষয়গুলি আমাদের এখানকার এক্সপার্ট প্যানেল তারা আলোচনা করবেন আপনাদের মধ্যে। আমি শুধু আর দুই একটি কথা বলে বক্তব্য শেষ করছি। গতকাল একটি মর্মান্তিক এবং মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। একজন ছাত্রনেতা যিনি কিছুদিন আগে ছিলেন এবং জুলাই আন্দোলনে যার ভূমিকা ছিল, শরীফ ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে এবং সে গুরুতর আহত অবস্থায় প্রথমে মেডিকেল কলেজ হাসপাতাল, আজকে এভারকেয়ার, গতকালকে তাকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার। এই সময় এত সন্ত্রাসীদের উত্থান কেন ঘটবে? আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এত সন্ত্রাসীরা পরিব্যাপ্ত হয়েছে, এটা কিসের জন্য? এটা আজকে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। নানা কথা মানুষ নানাভাবে বলছে। কোথার থেকে তারা এই সন্ত্রাসীরা এত রাজত্ব করছে? এখন তো আরো শান্তিপূর্ণ সময়ের মধ্যে সাধারণ মানুষ বসবাস করার কথা। এটা তো শেখ হাসিনার আমল নেই, টাকা লুটের আমল নেই, সন্ত্রাসীদের রাজত্ব করার আমল নেই, বিশ্বজিৎকে দৌড়িয়ে দাব দিয়ে গুলি করে হরতালকে ভঙ্গ করার সেই দৃষ্টান্ত থাকার কথা নয়। এটার জন্যই তো নিরবচ্ছিন্ন আন্দোলন প্রায় 15.5 বছর 16 বছর ধরে আমরা করেছি। একটি শান্তিময় সমাজ নির্বিঘ্নে নিজের সন্তান স্কুলে যাবে, স্কুল থেকে নিরাপদে নিজ গৃহে প্রত্যাবর্তন করবে, এই নিয়েই তো, এটাই তো ছিল মানুষের স্বপ্ন। এটাই তো ছিল যারা গণতান্ত্রিক সংগ্রামে এত দুঃখ, কষ্ট, নিপীড়ন, নির্যাতন ভোগ করে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারের মধ্যে বন্দী থেকে, এবং আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের মূর্ত প্রতীক যিনি বারবার হারানো গণতন্ত্রকে মৃত্যুকূপ থেকে বের করে নিয়ে এসে যিনি প্রতিষ্ঠিত করেছেন, তাকে পর্যন্ত একটি ভাঙা ভগ্ন স্তূপ কারাগারের মধ্যে বন্দী করে রেখে তাকে নির্যাতন করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তো এত নিপীড়ন, নির্যাতন, এত অত্যাচার, কারো পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, কারো আঙ্গুলের নখ তুলে নেওয়া হয়েছে, কাউকে শর্টগান দিয়ে গুলি করে পিঠকে আপনার ওই আটা চালার চালুনি তৈরি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি যারা সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল, প্রত্যেকেই তাদের পিঠে, তাদের পায়ে, তাদের শরীরে আঘাতের চিহ্ন নিয়ে জীবনযাপন করছে।
আজকে অসংখ্য আমাদের সাথী, আমাদের বন্ধুরা দৃষ্টিশক্তি হারিয়েছে সররাগুলির সেই ছোট ছোট বুলেটের আঘাতে। এই যে এক ভয়াবহ বিভীষিকা অতিক্রম করে এসে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে সমর্থন দিলে, আজকে তার আমলে কেন এই ধরনের ঘটনা ঘটছে? কেন চট্টগ্রাম মহানগরের বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ একজন রাজনীতিবিদ, একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী মানুষ, তাকে গুলি খেতে হলো? এরপরও সরকার সতর্ক হলো না কেন? কেন ওসমান হাদির মতো একজন স্পষ্ট ভাষ্যকার এই সময়ে তাকে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে আজকে ভুগছে? নানা সন্দেহ আসছে, নানা ঘটনা আসছে। অবাধ সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা মাঝে মাঝেই অডিওতে খবর পাই, অডিও শুনি আমরা, যিনি দিল্লিতে বসে আছেন, এই দেশের সাবেক এক পতিত প্রধানমন্ত্রী, তিনি প্রতিশোধ নেওয়ার কথা প্রতিনিয়ত বলছেন। কারা? এই প্রতিশোধেরই কি বহিঃপ্রকাশ? কেউ আবার আপনার ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দিচ্ছেন। ঘটনা ঘটার সাথে সাথে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা ফেসবুকে বার্তা দিচ্ছেন। তো এগুলো তো সন্দেহ জাগে। একজন উপদেষ্টা মাত্র 4-5 দিন আগে বলে দিলেন যে জনগণ তো আমাদেরকে ম্যান্ডেট দেয়নি, কতদিন থাকবো। তো সবগুলো মিলিয়েই নানা সন্দেহ, নানা সংশয়, নানা ধরনের আমাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হচ্ছে, কোথায় কি ঘটছে। সবচেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে, এইভাবে কি চলতে থাকবে? তাহলে কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এটা আজকে সবাইকে ভাবিয়ে তুলছে। উপস্থিত বন্ধুরা, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে আমি সর্বান্তকরণে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।